Mom, you can't imagine what I've seen. আমিনা বেগম ভুরু কুঁচকে বলল। কি দেখেছিস? আরহাম হতাশ কণ্ঠে বলল। Actually, কিছু সময় আগে আমি নোভার সাথে সাক্ষাৎ করার জন্য রুমে গিয়েছিলাম। Then I saw that Nova had just taken a bath and was ready. My heart. আমিনা বেগম নিরাশ হয়ে শুধালেন। জুতা দিয়ে দেয়নি তোকে? আরহাম মুখ কালো করে বলল। ওয়াশরুম থেকে মগ ছুঁড়ে মেরেছে। হারুন মির্জা এসে সোজা রুমে ঢুকে লাইট জ্বালালেন। পিছন পিছন আমিনা বেগম আসলো। লাইট জ্বালাতে চোখে পড়ল আরহাম উল্টো হয়ে শুয়ে আছে, পাশে আয়ারা। দুইজনের শরীরেই মোটা কম্বল। এমন এক ভান ধরেছে আরহাম যেন ঘুমিয়ে আছে সে। আসলে সে এখনো রাতে একটু ঘুমিয়ে দেখেনি। হারুন মির্জা এক পলক তাকিয়ে রইল। রুমের আশেপাশে তাকিয়ে লাইট অফ করে বাইরে চলে আসলেন। আমিনা বেগম স্থির নিঃশ্বাস ফেলে বললেন। বললাম না কিছুই করেনি। ছেলেটা আমার ঘুমাচ্ছে। আমি তো একটু ভয় পেয়ে রুমের দিকে যাচ্ছিলাম আপনাকে ডাকতে। নিচে কেউ নেই, আপনি বরং রুমে যান, আমি চা নিয়ে আসি। হারুন মির্জা মাথা ঝুঁকিয়ে বলল। আচ্ছা, তাড়াতাড়ি আসো। বলেই হারুন মির্জা বড় বড় কদম ফেলে রুমে চলে গেল। হারুন মির্জা যেতেই আমিনা বেগম আরহামের রুমে ঢুকে মৃদু কণ্ঠে বলল। আরে ড্রামা বস, উঠ, তোর বাপ চলে গেছে। নুবা কই? আরহাম চাপা নিঃশ্বাস উঠে বসল। আমিনা বেগম বিছানার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলেন। নুবার ছোট্ট দেহটা বিছানায় পড়ে আছে। উপরে আরহাম, যে কিনা নুবার পেটের কাছে দুই পাশ দিয়ে পা হাঁটু গেড়ে বসে আছে। আমিনা বেগম এগিয়ে যেয়ে ছেলের মাথার চুল ধরে টেনে বললেন। নিচে নাম। আরহাম কোনো মতে নিচে নেমে বলল। আসতে বলো, আমার মেয়েটা উঠে যাবে। আমিনা বেগম দাঁতে দাঁত চেপে বললেন। অন্যের মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে নিজের মেয়ে উঠে যাবে সেই ভয় পাচ্ছেন। উফ মম, চুল ছাড়ো, আমার চুল আমার খুব সাধনার। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। চুল ধরেছি তাই আপনার এমন লাগছে। হাজেরা যদি জানে আপনি নুবাকে ধরেছেন তাহলে তার কেমন লাগবে? মেয়েটা কি তার সাধনার না? আরহাম এক পলক নুবার দিকে তাকিয়ে বলল। কিসের ভিতর কি? পান্তা ভাতে খেয়ে এবার যাও তো। যাবো মানে কি? ওকে রাখার আর জায়গা পেলি না? তোর বাপ যদি এসে কম্বল সরাতো তবে কি হতো? তাড়াতাড়ি করে কোথায় রাখবো আমি? ও ছোট বাচ্চা নাকি? মিনি হাতি একটা। খেয়ে খেয়ে 70 কেজি শরীর বানিয়েছে। এই নাদুস নুদুসটাকে কোথায় রাখতাম বলো, যদি ব্যথা পেত? আমিনা বেগম চোখ উল্টে বললেন। এখন আমি চা নিয়ে রুমে যাওয়ার পর তুই ওকে রুমে রেখে আসবি আরহাম। আমি আবারও বলছি, রুমে রেখে আসবি। আমি চাই না ওর সাথে কোনো অন্যায় হোক। আরহাম নাক মুখ কুঁচকে বলল। বউ হয় আমার। না, বউ হয় না। তোদের বিয়ে পরিপূর্ণভাবে হয়নি। যা বলছি তাই কর। সব এখন খুলে বলতে গেলে এখন আবার তোর বাপ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরহাম ঘুমন্ত নুবার দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হাসল। তারপর ঝুঁকে তার ফুলো ফুলো গালে নাক ঘষে বলল। উফ, আমার ধৈর্য গোলাচ্ছে না বিচ্ছু। আপনি কেন আমাকে পছন্দ করেন না? একটু পছন্দ করলে কি হয়? ট্রাস্ট মি, আমি আপনাকে ভালো রাখবো, অনেক ভালো, অনেক সুখে। পরপর আরহাম নুবাকে বুকে জড়িয়ে অধর স্পর্শ করলো। কারণ এত কষ্ট করেছে সে, অন্ততপক্ষে একটা চুমু তো তার জন্য বরাদ্দ থাকা দরকার। অতপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমিন বেগম রুমে ঢুকতেই আরহাম মায়ের কথা মতো নুবাকে রুমে রেখে আসলো। সকাল 8টা, প্রায় আশেপাশে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। হাজেরা মাত্র ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসেছে। ততক্ষণে তানিয়া সব করে ফেলেছে। হাজেরা হাতের কিছু কাজ চিন্তিত হয়ে সারতে লাগলো। তা দেখে তানিয়া বলে উঠল। কি হয়েছে আপা? আজকে ভীষণ চিন্তিত লাগছে আপনাকে। হাজেরা নাক মুখ কুঁচকে বলল। তেমন কিছু না, কালকে ঘুমটা ভালো হয়েছে আর কি, সারা রাতে টের পাইনি। সেটাই তো ভালো আপা। আরে না, কথা হচ্ছে কখনো আমি এমন ঘুম দিইনি যে একটুও টের পাবো না। তানিয়া হেসে বলল। সারাদিনের ক্লান্তির পর মাঝে মাঝে এরকম হয় আপা, এই নিয়ে চিন্তা করবেন না। নুবা ঘুম থেকে উঠে ঝিম মেরে বসে আছে। কেমন শরীর ভার ভার লাগছে তার। শরীর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে।
এটাই বসে বসে নিঃশ্বাসের সাথে টানছে নোবা। আরহামের শরীরে যেই পারফিউম দেয় সেই ঘ্রাণ পাচ্ছে, তবে চিন্তিত সে। কেন এই ঘ্রাণ আসছে এই নিয়েই ভাবছে নোবা। পুরো বাড়িটা আজ হই হুল্লোড়ে ভরে উঠেছে। যে যার মতো নিজের কাজে ব্যস্ত, কেউ রান্নাঘরে, কেউ ঘর গোছাতে ব্যস্ত হয়ে আছে। সবাইয়ের মাঝে এক ধরনের ব্যস্ততা আর আনন্দের ছোঁয়া দেখা যাচ্ছে, কারণ হারুন মির্জা নিজে নিয়ে এসেছেন পরীকে। তার আগমনে মির্জা বাড়ির পরিবেশটা যেন একটু অন্যরকম হয়ে উঠেছে। সবাই পরীকে আপ্যায়ন করতে ব্যস্ত। পরীর বোন পিউকেও সাথে নিয়ে এসেছে। আসবে শখ করেছে তাই নিয়ে আসা, থাকতে পারে 2-1 দিন। আমিনা বেগম সব জেনেও পরীকে সে আগের মতোই আগলে নিলেন, কারণ সে চান না শুধু ছেলের পক্ষে থাকতে, উনি দুই দিকে। আরহাম যদি নোবাকে পটাতে পারে তাও তিনি খুশি, পরী যদি আরহামকে পটাতে পারে তাও তিনি খুশি, কারণ এছাড়া উপায় নেই। পরী মেয়েটার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, কারণ তার কোনো দোষ নেই, বরং তাকে আগলে রাখতে হবে, না হলে হারুন মির্জা সন্দেহের চোখে দেখবেন। বাইরে হই হুল্লোড় শুনে নুবাও বের হয়ে আসলো, তবে রুমের বাইরে পা রাখার আগেই হাজেরা এসে মেয়ের হাত ধরে টেনে রুমে ঢুকিয়ে বললেন। কোথায় যাচ্ছিস? নুবা গোল গোল চোখ করে বলল, বাহিরে। রুম থেকে বের হবি না, যা ভিতরে যা। নুবার মুখটা কালো হয়ে গেল। কি একটা জ্বালা, কি দোষ বেচারির। টেনে ভেতরে নিয়ে গেল নুবাকে। এদিকে আরহাম নুবাকে বের হতে দেখে সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল, তবে এভাবে গরম চোখে নুবাকে শাসিয়ে রুমে নিয়ে যাওয়ায় আরহামের মুখটা দেখার মতো ছিল। সে টের পেল এই মহিলা তার পথে বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। শাশুড়ি না হলে কানপট্টি ফাটিয়ে দিতে ইচ্ছে হতো তার, তবে এতটাও অভদ্র না সে যে নিজের মায়ের মতো মানুষের গায়ে হাত দিবে। ভেবেই নিজেকে নিজের ধিক্কার জানালো সে। আরহাম আয়ারাকে নিয়ে নিচে নামলো। পরী সবার সাথে কথা বলছিল। মাত্র এসেছে সে, জিনিসপত্র তার রুমে নিয়ে যেয়ে রাখছে তানিয়া। আরহাম এগিয়ে আসলো। পরী আরহামকে দেখে মুচকি হেসে সালাম দিল। আরহাম সালামের উত্তর দিল। পরপর পরী শুধালো, কেমন আছেন? আরহাম উত্তর দিল না। পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে বলল, মম, একটু সাইডে আসো তো। আমিনা বেগম পরীর দিকে তাকিয়ে একগাল হেসে বলল, বসো এখানে, আমি আসছি। ঈশিতা, ওর সাথে বসে থাকো। আমিনা বেগম ছেলের কালো মুখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে, কেন রাখলি? আরহাম ডাইনিং টেবিলের উপর রাখা ফল থেকে একটা আপেল নিয়ে রাগে কামড় বসিয়ে চিবাতে চিবাতে বলল। নোবাকে রুম থেকে বের হতে দিচ্ছে না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তো আমার কি করার? তার মেয়ে, সে সামাল দিবে না তো আমি দিব নাকি? আরহাম আপেলে আর একটা কামড় দিয়ে বলল, তুমি এই হাজেরাকে সামাল দিবা নাকি সেটা বলো, নাহলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলবো, তখন কিন্তু কিছু বলতে পারবে না। আমিনা ছেলের দিকে গরম চোখে তাকিয়ে বললেন, মুখের ভাষা। হাজেরা কি বড় না তোর? কিছু বলে সম্বোধন করা যায় না নাকি? ওই মহিলা আমার সাথে কাল থেকে যা শত্রুমি শুরু করেছে, এতে করে তাকে কিছু বলে সম্বোধন করার রুচি আসছে না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ফালতু কথা কম বলে নিজের কাজ কর। তুমি নোবাকে রুমের বাইরে আনতে পারবে কিনা সেটা বলো, নাহলে কিন্তু আমি রুমে ঢুকে কিছু করে বসবো। আমিনা বেগম দাঁত কটমট করে বললেন। তুই কি আমাকে হেড দিচ্ছিস? আরহামের মুচকি হাসল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দেখ বাপ, উল্টাপাল্টা কাজ করে তোর বাপের হাতে এই বয়সে এসে আমাকে উচ্চ মাধ্যম দিতে সুযোগ করে দিস না। আরহাম বিচলিত কণ্ঠে বলল, সকাল থেকে ওকে একবারও দেখিনি, তুমি বুঝতে পারছো আমার কোথায় কোথায় কষ্ট হচ্ছে? নাকে, মুখে, চোখে, মাথায়, হাতে, পায়ে, সব জায়গায়। আমিনা বেগম সরু চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন। তোর বাপ বাড়িতে, কথাটা মনে রাখিস। বলে আমিনা বেগম চলে গেল। আরহাম মুখ গম্ভীর করে বলল, আমাকে বাপের ভয় দেখাচ্ছে? বেশি হেরিতেরি করলে কোন ফাঁকে নবকে উঠিয়ে নিয়ে চলে যাব টেরও পাবে না। বলেই আপেলে কামড় বসিয়ে রাগে গজগজ করতে লাগলো। আমিনা বেগম পরীকে রুম দেখিয়ে বললেন। পছন্দ হয়েছে মা? পরী আশেপাশে তাকিয়ে বলল। অনেক সুন্দর হয়েছে। আমিনা বেগম একগাল হেসে বললেন। যে কোনো সময় যে কোনো রকম সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? পরী মাথা নিচু করে বলল। আচ্ছা।
আমিনা বেগম এক পলক পরীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। পরী আমিনা বেগমের দিকে তাকিয়ে শুধালো। বলুন। আমিনা বেগম একটু থেমে নিঃশ্বাস ফেলে বললেন। তুমি কিন্তু বুঝতেই পারছো মা, আরহাম একটু সৌন্দর্যের পূজারি না। সত্যি বলতে আরহাম তোমাকে এখনো একসেপ্ট করতে পারেনি, বুঝলে? পরী একটু হেসে মাথা নিচু করে বলল। তার বলতে হবে না আন্টি, আমি বুঝতেই পেরেছি। আমিনা বেগম পরীর এক হাত ধরে বললেন। তোমার কাছে এই 2 মাস সময় আছে। তুমি আমার ছেলের মন জয় করতে পারলে তুমি এই ঘরে আসবে। তোমাকে ওর মন মানিয়ে চলতে হবে, তবেই তুমি ওর চোখে ভালো হবে, বুঝলে? পরী কথাটুকু শুনে কিছু সময় চুপ থেকে বলল। আর যদি মন জোগাতে না পারি? আমিনা বেগম একটু হেসে বললেন। আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি পরি। আশা করি এতদিনে টের পেয়েছো। হুম। যদি তুমি ওর মন না জোগাতে পারো তবে আমারও সাধ্য নেই তোমাকে এই ঘরে আনার। আশা রাখছি তুমি পারবে। যদি নিতান্তই না পারো তাহলে পরেরটা পরে দেখা যাবে। তবে ইনশাল্লাহ তোমার ভাগ্য ভালো যে কেউ থাকবে, সেটা আরহামের থেকেও ভালো হতে পারে। অতঃপর একটু থেমে বললেন। আমি জানি আমার কথা তোমার কাছে অদ্ভুত লাগছে। যেখানে বিয়ের দিন তারিখ দিয়ে দেওয়া হয়েছে সেখানে আমি এইসব কেন বলছি? আসলে আরহাম অনেক জেদি। কোনো মতে সেদিন তোমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, তবে এবার আর জোর করতে পারবো না, বুঝলে? পরী অদ্ভুত দৃষ্টিতে আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন। তার মানে উনি রাজি না হলে বিয়ে হবে না? হুম। পরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। সত্যি বলতে আপনার ছেলেকে আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আমি কোনো নিব্বি নই যে আমাকে জোর করে কারোর সাথে বেঁধে দেওয়া হবে। আর অবশ্যই উনি ছোট না, তাই না? আর আমি জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কী রকম রিয়্যাক্ট করতো। তবে আমি চেষ্টা করব, কারণ আমি জানি আমি পারবো। আমিনা বেগম শুকনো ঢোক গিলে বললেন। পারলে ভালো, তবে শেষ মুহূর্তে যদি মন ভেঙে যায় তবে আমাকে দোষ দিও না। কিন্তু আমার উপর এতটুকু ভরসা রাখতে পারো, যদি এমন হয় তবে আরহামের থেকেও ভালো কারোর সাথে তোমাকে বেঁধে দিব। পরী কিছু সময় নীরব থেকে বলল। সেই দিন আসবে না, তবে ব্যাপারটা অদ্ভুত। কিন্তু আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আমার কাছে এই অপশান ব্যতীত অন্য অপশান নেই। আমিনা বেগম হেসে পরীর মাথায় হাত বুলিয়ে বলল। তুমি খুবই বুঝদার। তাহলে আসি, রেস্ট নাও। বলেই আমিনা বেগম চলে গেল। পরী ধপ করে ফ্লোরে বসে পড়ল। আমিনা বেগমের কথা শুনে এত সময় স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার শরীর কাঁপছে। তার মানে কিছুই নির্ধারিত নেই। সে সফল হলে তবেই বিয়েটা হবে। পরীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হাত পা একটু কেঁপে উঠল। 2 হাত মুখে চেপে চাপা নিঃশ্বাস ফেলে ভাবল। আমি আমি কিছুতেই ওই নরকে আবার যেতে চাই না। আমার এখানে টিকতেই হবে। এরাই পারবে আমাকে বাঁচাতে, তবে আমি কি করে পারবো? পরী উপর দিয়ে স্বাভাবিক থাকলেও ভিতর থেকে প্রচণ্ড ভীতু হয়ে পড়েছে। এভাবে খোলামেলা চলাফেরা করে সে, তাই বলে এই না সে সবার মতো স্বাভাবিক। নাবিল যদি একবার এই বিষয়ে জানতে পারে তাকে মেরেই ফেলবে। নাবিলের জেল থেকে বের হওয়ার আগে আরহামকে হাত করতে হবে, না হলে সে কখনোই ওই মানুষটার সাথে টিকে থেকে লড়তে পারবে না। না আছে পরীদের টাকার জোর, না দাপট, আর না শরীরের জোর। পরীর নিজেকে স্বার্থপর মনে হচ্ছে। তার কারণে না আবার এই পরিবার ঝামেলায় পড়ে, না পারছে সব খুলে বলতে, না গিলে ফেলতে পারছে। আর আজ বিয়ে হতেও পারে, না হতেও পারে শুনে পরীর আরো ভয় লাগছে। ওই অমানুষের পাল্লায় সে আর পড়তে চায় না। সে একটু স্বাভাবিকভাবে বাঁচতে চায়। নোবার একটু ভালো লাগছে না। সকাল থেকে রুমে বসে আছে, এখন দুপুর হতে চলল। হাজেরা 2 বার আয়রাকে নিয়ে এসেছিল, আবার খাওয়া শেষে নিজেই নিয়ে গেছে। এদিকে বাইরে পরীর কাছে আয়রা এটা ভেবে তার আরো অস্থির লাগছে। মোবাইলটাও নেই, কি একটা ঝামেলা। তখন দুপুরের আজান দিচ্ছে। আরহাম নুবার রুমে ঢুকেছে কোন ফাঁকে। ঢুকেই দেখতে পেলেও পুরো রুম ফাঁকা। বিরক্ত লাগলো তার। ওই গেল এই মেয়ে। আরহাম পকেটে হাত গুটিয়ে বিছানায় বসলো। কিছু সময় পর নুবাদের ওয়াশরুমের দরজা খট করে খুলে গেল। নুবা গোসল সেরে বের হয়েছে মাত্র, পরনে ওড়না পেঁচানো।
কারণ সে ড্রেস নিতে ভুলে গেছে। নুবা মাথা টাওয়েল দিয়ে মুছতে মুছতে বের হলো। আরহাম বিছানা থেকে উঠে এগিয়ে গেল। তখনও সে খেয়াল করেনি নুবার এই অবস্থা। অতঃপর মুখ থেকে চোখ সরিয়ে পা পর্যন্ত দেখতেই সাথে সাথে আরহাম এক ঝাপটায় চোখের পলক ফেলে বিড়বিড় করে বলল, ইস, क्या लगती है। আরহাম ডান হাত বাম বুকে রেখে শুকনো ঢোক গিলে বুকে ঢলে দিল। কেমন আগুন ধরে গেল জানি। নুবা দুই হাত দিয়ে মাথা মুছতে মুছতে হঠাৎ কারো শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে নাক মুখ কুঁচকে নিল। নুবা ভাবুক হয়ে মাথা উঁচু করে বাম হাত দিয়ে টাওয়াল টেনে নিচের দিকে সরালো, দেখতে যে ঘরের ভেতরে খাম্বা কোথা থেকে আসলো। হাজিরাও তো এত লম্বা না। টাওয়াল নিচে টান আস্তে আস্তে সরাতেই আরহামের চোখে পড়ল নুবার গোল গোল চোখগুলো, ভেজা পাপড়ি আর ভুরু। সামনের ছোট্ট ছোট্ট চুলগুলো টাওয়ালের সাথে এলোমেলো হয়ে কপালে, আর চোখের উপর হালকা এলোমেলো হয়ে পড়ল। আরহামের কাছে তখন মনে হলো কোনো ছোট নিষ্পাপ বাচ্চা। বড় বড় চোখগুলো যেন আরহামকে দেখে আরো বড় হয়ে গেল। হাতের টাওয়ালটা টুপ করে নুবার হাত থেকে নিচে পড়ে গেল। নুবা চোখের সামনে এই খাম্বাকে দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। পরপর নিজের অবস্থা বুঝতে পেরে হা করল। এখনই চিৎকার করবে সে, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হওয়ার আগে আরহাম নুবার মুখ চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নুবার চোখগুলো যেন ভিতর থেকে বের হয়ে আসবে এরকম। নুবা আরহামকে দুই হাতে ধাক্কা দিয়ে হাতে কামড় বসিয়ে সরে আসলো। চেপে রাখা নিঃশ্বাস ফেলে পটপট করার জন্য মুখটা খুলতেই যাবে, তার আগে আরহাম বলে উঠল, ডোন্ট টক, স্টপ। নুবার হা মুখটা বন্ধ হয়ে আসলো, তবে খেয়াল করলো আরহাম মুখের দিকে তাকালেও আর চোখে বারবার তার চোখ এদিক ওদিকে যাওয়ার চেষ্টা করছে। কি করবে ভেবে না পেয়ে এক ছুটে যে আরামের সামনে একদম নিকটে যে ঘেঁষে দাঁড়িয়ে বলল, এদিকে ভুলেও তাকাবেন না, উপরে তাকান, উপরে। আরহাম উপরে তাকানোর বদলে তার সাথে লেগে থাকা নুবার পিঠের দিকে তাকিয়ে রইল। পরপর খেয়াল করলো পিঠের বাম পাশে কাঁধের এক হাত সমান পাঞ্জার নিচে একটা বড় তিল। আরহামের ভেজা তিলটার দিকে তাকিয়ে চোখ দুটো জলজল করে উঠল। নুবা সুযোগ বুঝে নিচু হয়ে টাওয়াল আরহামের পায়ের কাছ থেকে তুলে নিয়ে বিচ্ছিরি একটা গালি দিয়ে ছুটে যেতে লাগলো ওয়াশরুমে। তবে নির্লজ্জ ভাগ্যতা, এভাবে দৌড়ে দেওয়ায় ওড়নার গিট খুলে পড়বে। মান পুরা ঢিল হয়ে গেছে। আরহাম খুব দুর্বল, অনুমান করলো ওয়াশরুম পর্যন্ত যাওয়ার আগেই এই ওড়না খুলে পড়বে আর বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে। আরহাম এক হাতে বিছানার চাদর জোরে টেনে উঠে আনলো। দুই কদম ভেজা বিড়ালের মতো ছুটতে থাকা নুবার ওড়না ঠিক খুলে যাওয়ার আগ মুহূর্তে বিছানার চাদর দিয়ে তাকে পিছন থেকে মুড়িয়ে ধরল। নুবা যেন স্তব্ধ। আর দুই কদম দিলে ওয়াশরুম, তবে সে দৌড়াতে যে অনুভব করেনি ওড়না খুলে যাবে। নুবার থরথর করে কেঁপে উঠল। লজ্জায় মরে যাওয়ার আগেই তাকে কেউ ন্যানো সেকেন্ডের ভেতরে আবারও মুড়িয়ে দিল। হাতে থাকা টাওয়াল শক্ত করে চেপে ধরল নুবা। গায়ে চাদর মোড়ার এক সেকেন্ড মুহূর্তে নুবার ওড়নার এক পাশ ঝুলে পড়ল। খোলার আগেই অন্য কিছু দিয়ে জড়িয়ে ধরায় খুলে যেতে পারল না। নুবা ইজ্জতের ভয়ে কিছুটা কেঁপে ফুঁপিয়ে উঠল। তবে পিঠের লম্বা মেরুদণ্ড অনুভব করলো কেউ একজন মুড়িয়ে রেখেছে তাকে। নুবা নেতিয়ে যাওয়া ফুলের মতো নেতিয়ে পড়ল। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করলো তার। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আরহাম নুবার থরথর করে কাঁপতে থাকা অস্তিত্ব অনুভব করে মৃদু কণ্ঠে বলল, ট্রাস্ট মি নবু, আই ডিডন্ট সে এনিথিং। চোখ দুটো বন্ধ, বিশ্বাস করো। নুবা দুই হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে নিচে বসে পড়ল। বুক কাঁপছে তার, ইচ্ছা করছে মাটি ভেদ করে ঢুকে যেতে। এতটা লজ্জাজনক পরিস্থিতি, ছি! ভেবেই নুবার সর্বাঙ্গ ঝিমঝিম করে উঠল। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে নুবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি চলে যাচ্ছি। ইউ আর এ ড্রেস, ওকে? রিল্যাক্স, ভুলে যাও এই ব্যাপারটাকে। আমি যাচ্ছি। পরপর আরহাম আস্তে করে উঠে দাঁড়ালো। আরহাম উঠে দাঁড়াতেই নুবা কম্পিত শরীরে উঠে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। আরহাম দরজার সামনে এসে দাঁড়াতেই দেখলো হাজেরা হাতে কিছু কাপড় নিয়ে এগিয়ে আসছে। মাথা নিচু করে সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। আরহামের বুকটা স্যাঁত করে উঠল। এখন এই মহিলা ঝামেলা করবে। আরহামকে রুম থেকে বের হতে দেখলেই নিশ্চিত হারুন মির্জাকে যেয়ে নালিশ করবে। আরহাম হাঁসফাঁস করে উঠল।
বিড়বিড় করে বলল, হোয়াট শুড আই ডু? এখন এসব ছিল। হাজেরা বেগম কাপড় থেকে চোখ সরিয়ে সামনে তাকানোর আগ মুহূর্তে আরহাম ক্লিপ কেটে সরে গেল। নুবা ওয়াশরুমে ঢুকে দরজা লাগাচ্ছিল, কারণ শরীর গরম হয়ে গেছে তার, আর একটু শাওয়ার নেবে। তবে দরজা আটকানোর আগেই আরহাম এসে হঠাৎ করে ঠেলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নুবা পরিস্থিতি বুঝে করতেই যাবে, তার আগেই আরহাম নুবার মুখ চেপে ধরে নুবাকে দেয়ালের সাথে চেপে ধরল। নুবা অবিশ্বাস্য চোখে আরহামের দিকে তাকালো। আরহাম অনুনয় করে ফিসফিস করে বলল, তোমার আম্মু আসছে, আমাকে রুমে দেখলে নিশ্চিত উল্টা পাল্টা ভাববে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নুবার যেন মাথা ঘুরে উঠল। কোন বিপদে পড়ল সে? হাজরা বেগম রুমে এসে কাপড় বিছানায় রেখে আশেপাশে তাকিয়ে বলল, নুবারে, নুবাইরা। নুবা মায়ের ডাক শুনে শুকনো ঢোক গিলল। এখন যদি কোনো মতে হাজরা জানতে পারে নুবা আর আরহাম ওয়াশরুমে, তাও এই অবস্থায় নিশ্চয়ই খারাপ ভাববে, এটাই স্বাভাবিক। তার উপর তার মা এমনিতেও আরহামকে নিয়ে তাকে সন্দেহ করে। আরহাম চোখের ইশারায় মিনতি করে আস্তে করে নুবার মুখ ছেড়ে দিল। নুবা কম্পিত ঠোঁট নাড়িয়ে বলল, আমি ওয়াশরুমে মা। হাজেরা এসে ওয়াশরুমে ধাক্কা দিল। দুইজনেই কেঁপে উঠল। নুবা একটু বেশি ভয় পেল। হাজেরা রেগে বলল, কখন ঢুকেছিস তুই? এখনো বের হসনি নাকি? নুবা ভেজা কণ্ঠে বলল। হয়ে হয়ে গেছে। হাজেরা বেগম ক্লান্ত কণ্ঠে বলল, দেখি, মা দরজাটা খোল, একটু ঢুকতে দে। আগে আমাকে 2 মগ পানি ঢালতে দে। ঘেমে একাকার হয়ে গেছি আমি। শরীরে পানি না ঢাললে শান্তি লাগবে না। মাথাটাও ঘুরছে রে মা। সাথে সাথে নুবার কপাল পেয়ে পানির সাথে ঘাম গড়িয়ে পড়ল। দুইজনেই দিশেহারা হলো কি করবে। হাজেরা আর এক বাড়ি মেরে বলল, আরে বান্তির বাচ্চা, বের হ। মরলে বের হবি? আগে মাকে একটু 2 মগ ঢালতে দে। নুবা ভয়ে অজ্ঞাত হয়ে যাবে এখন। কি করবে সে? আরহামের রাগে মাথার রগ ফুলে উঠল। ইচ্ছে করলো দরজাটা খুলে বলতে। আসুন ভিতর আসুন, দেখেছেন একটা মেয়ে আর মেয়ের জামাই যে রোমান্স করছে। আসুন আসুন। আরহাম চোখের ইশারায় নুবাকে কিছু একটা বলতে বলল। নুবা কি বলবে ভেবে পেল না। আগে এক হাত দিয়ে আরহামকে দূরে সরতে বলল। আরহাম ধীর পায়ে দূরে সরে যেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। নুবা বুকে হাত চেপে নিঃশ্বাস ফেলে বলল, হয়ে গেছে মা। ড্রেস ড্রেস চেঞ্জ করছি। হাজরা বিরক্তি নিয়ে বলল। তাহলে তাড়াতাড়ি বের হ। বলেই হাজরা বেগম যে ফ্যান ছেড়ে বিছানা বসলো। হালকা শব্দে তার নুবার টের পেল যে তার মা বিছানায় বসেছে। নুবার কলিজা কেঁপে উঠল। এখন এভাবে রুমে বসে থাকলে কি করবে সে? আরহাম নুবার দিকে ফিরে তাকালো। নুবা ভয়ে ওখানেই লেতুর মেরে বসে পড়ল। আজকে তার শেষ দিন। নুবাকে এভাবে ভয়ে নেতিয়ে পড়তে দেখে আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, আসন পেতে বসেছে তোমার মা, বের হবো কি করে? নুবা চাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে 2 হাত মাথায় চেপে ধরল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এতটা জঘন্য পরিস্থিতি কখনোই হয়নি তার সাথে। নুবা রাগ হচ্ছে, রাগী চোখে আরহামের দিকে তাকালো, যেন চোখ দিয়ে আরহামকে ধুয়ে দিচ্ছে। আরহাম নিঃশ্বাস ফেলে বলল, তোমার মাকে রুম থেকে বের করো। নুবা রাগে ফেটে পড়ে পাশে পানির কল ছেড়ে দিল যাতে আওয়াজ বাইরে না যায়। পরপর ফিসফিস করে বলল, আপনাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, নিজে ফাঁসলেন, সাথে আমাকে নিয়ে। মা দেখলে কোনো একটা বাহানা বানিয়ে দিতেন। আর আপনি রুমে আসলেন কেন? আজ আপনার জন্য দ্বিতীয় দফা যদি আমার চরিত্রে দাগ পড়ে, তবে আমি শুধু ঘৃণার পাত্র হব। রুমে কেন আসছিলেন? অমানুষ কোথাকার, অসভ্য। আহ! নুবা চিৎকারও করতে পারল না। বুক ভেঙে কান্না আসছে তার। কি একটা অবস্থা! নুবার মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করবে এরকম একটা পরিস্থিতির ভিতরেও? আরহাম শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে বলল, হ্যাঁ নবু, এখন যদি আমি দরজাটা খুলে দেই, তোমার মা আমাকে এভাবে দেখে নেয়, আর যদি আমাদের কট ম্যারেজ হয়ে যায়, তবে কেমন হবে? আমি যদি শার্টের 2-1 বোতাম খুলে নিই, তবে আরো ভালো হবে, সবার বুঝতে সুবিধা হবে। এমন একটা মুহূর্তে আরহামের মুখে এরকম জঘন্য একটা কথা শুনে নুবার গা গুলিয়ে আসলো। 2 হাত দিয়ে চাদর কাঁধের থেকে টান টান করে বুকের সাথে চেপে ধরে বলল,
জঘন্য হবে। এরকম কিছু করলে আপনাকে কখনোই আমি মাফ করব না। আমার চরিত্রের দাগ লাগালে আপনি শুধু আমার কাছে ঘৃণার পাত্রই থাকবেন। জঘন্য মানুষ, জঘন্য মন মানসিকতা। মা ঠিকই বলে আপনার ব্যাপারে। আপনি আসলে একটা অভদ্র, তাই সব সময় আপনার থেকে দূরে থাকতে বলে। কেন যে মায়ের কথা শুনলাম না। নুবার চোখে মুখে রাগ আর ধিক্কার প্রকাশ পেল, যা আরহাম চায় না, একদমই চায় না। সে তো ফান করে কথাটা বলেছিল, তবে হয়তোবা নুবা মজার মুডে নেই। আর এরকম পরিস্থিতিতে কোনো ভদ্র মেয়ে কি মজার মুডে থাকবে? নুবা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, এত কট খাওয়ার শখ? এখন যদি বাইরে বের হয়ে আমি বলি যে আপনি আমার রুমে এসে আমার ওয়াশরুমে ঢুকে আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছেন, তখন কেমন হবে? আরহাম নুবার দিকে তাকিয়ে ঠোঁট হেলিয়ে হেসে বলল, খারাপ হবে না? তবু বিয়ে তো পাক্কা। এরকম কিছু বললে তোমাকে কে বিয়ে করতে চাইবে? শেষ পর্যন্ত আমাকেই করতে হবে। নুবা রাগী চোখে আরহামের দিকে তাকিয়ে বলল, ছি, ইদানিং আপনি অতিরিক্ত করছেন। আমি আপনার বাবার। তখনই হাজেরা গেট ধাক্কা দিয়ে বলল, হয়নি তোর? আর কতক্ষণ? নুবা মায়ের কণ্ঠ শুনে ভয়ে রীতিমতো নির্বাক রইল। মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে? আরহাম বিরক্ত হয়ে এগিয়ে গেল দরজা খোলার জন্য। তার আর ধৈর্য কুলাচ্ছে না। আরহামকে দরজা খুলতে দেখে নুবার প্রাণ ভোমরা উড়ে গেল। নুবা চোখ মুখ খিচে কাতর কণ্ঠে শুধালো, আল্লাহ প্লিজ। আরহামের খট করে দরজা খোলার আগেই বাইরে থেকে তানিয়া হাজিরাকে ডেকে উঠল, আপা দেইখা যান, আমি তরকারিতে লবণ বেশি দিয়া হালাইছি। হাজিরা কপাল চাপড়িয়ে বলল। হায় আল্লাহ! হাজিরা ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি বের হ। বলে হাজিরা রুম থেকে বের হয়ে গেল। নুবা চেপে রাখা নিঃশ্বাস ফেলে আরহামের দিকে তাকালো। আরহাম ওয়াশরুমের দরজা খুলে বাইরে উকি মেরে দেখলো কেউ নেই। নুবার আগে গজগজ করতে লাগলো। নির্ঘাত আরহাম তার থেকে বয়সে বড়, না হলে এখনই পাছায় এক লাথি দিয়ে ওয়াশরুম থেকে বের করত। আরহাম বাইরে কাউকে না দেখে ফিরে তাকালো নুবার দিকে। নুবা চেঁচিয়ে বলে উঠল। বের হচ্ছেন না কেন? আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, তোমার পিঠের তিলটা। নুবার আগে নিচের থেকে মগ তুলে ঠিক আরহামের মুখ বরাবর ছুড়ে মারল, কিন্তু ভাগ্যক্রমে আরহাম মগটা মুখে লাগার আগেই ধরে ফেলল। নুবার আগে গজগজ করে বলল, বের হ শয়তানের বাচ্চা। আর কখনো এই রুমে আসলে তোর ক্ষমাটা ভেজকে দিব। লুচ্চা, চোখ দুটো উপড়ে ফেলবো, অসভ্য লোক। নুবাকে হাঁসফাঁস করতে দেখে আরহাম চুপচাপ বের হয়ে আসলো। আর কিছু সময় থাকলে এখানে তার খুন হয়ে যেতে পারে। মাথার উপর বরফ দিয়ে আরহাম বসে আছে। সামনে আমিনা বেগম, মুখটা কালো হয়ে আছে তার। মাথা থেকে বরফের পানি গড়িয়ে মুখে এসে পড়ল আরহামের। আমিনা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, আবার কি হলো? আরহাম মাথা থেকে বরফের সিল্লি মাথা থেকে নামিয়ে বলল, মম, ইউ ক্যান্ট ইমাজিন হোয়াট আইভ সিন। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল। কি দেখেছিস? আরহাম হতাশ কণ্ঠে বলল, অ্যাকচুয়ালি কিছু সময় আগে আমি নোভার সাথে সাক্ষাৎ করার জন্য রুমে গিয়েছিলাম। Then I saw that Nova had just taken a bath and was ready. My heart. আমিনা বেগম নিরাশ হয়ে শুধালেন। জুতা দিয়ে দেয়নি তোকে? আরহাম মুখ কালো করে বলল, ওয়াশরুম থেকে মগ ছুঁড়ে মেরেছে। আমিনা বেগম মশকরা করে বললেন, হাজেরার কাছে ধরা পড়লে আমি খুশি হতাম। কি আনন্দদায়ক একটা বিষয় হতো, তাই না? নোবার অন্য কোনো ভালো জায়গায় বিয়ে হয়ে যেত। মায়ের কথা শুনে আরহামের মুখ কালো হয়ে গেল। আরহাম রাগী কণ্ঠে বলল, তুমি আমার মা নাকি শত্রু? আমিনা বেগম বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এভাবে চলতে থাকলে বাবা, তুমি অন্ততপক্ষে নোবার আশা ছেড়ে দাও। তোমার দ্বারা হবে না। এই যে আমি উঠলাম আর বলে রাখলাম পরীর সাথেই তোমার নিকাহ হবে। আরহাম বিরক্ত নিয়ে বলল, ও মানুক আর না মানুক, নোবা আমার সাথে ছিল, আমার আছে আর আমার থাকবে। আই নিড হার। আমিনা বেগম দুই হাত জোড় করে বলল, তোমার যা ইচ্ছা তাই করো, আমি এইসবের ভিতরে নেই। দুপুর 2টা প্রায়। আরহাম আয়ারাকে দিয়ে কোথাও গিয়েছে, তবে কোথায় জানা নেই। আরহাম নির্দিষ্ট স্থানে পায়ের উপর পা তুলে বসলো। সামনে বসা লোক আরহামের চাঁদ মুখখানা দেখে বলে উঠল,
এত সাহস, একাই চলে এসেছিস? আরহাম ঠোঁট হেলিয়ে বলল, নিজের রক্ষা আমি নিজে করতে পারি। তোর মতো আশেপাশে 3-4টা ছাগল রাখতে হয় না রে মামা। লোকটা হেসে বলল, তো হঠাৎ এখানে হাট্টা গাড্ডা হয়ে গেছিস? সেই দেখেছিলাম ছোট্টবেলায়, এখন তো 2-1টাকে টপকে ফেলতে পারবি। আরহাম চেয়ারে শরীর হেলিয়ে দিয়ে বলল, দেখ হালিম, তোর সাথে আমি তর্ক বিতর্ক অথবা ঝামেলা করতে আসিনি। আমি কিন্তু ভালো মতোই জানি কোন কোন মাদাগুলো আমার বাপের পেছনে লেগেছে। আমি শুধু ওয়ার্ন করতে এসেছি। তার ভিতরে তুই একজন, বুঝলি? দেশে না থাকাকালীন কোনো বাল ছেড়তে পারিস না। আর এখন তো আমি দেশে। আই থিঙ্ক তুই চাইবি না রাস্তায় আসতে। যে আছিস তাই নিয়ে সুখী থাক। না হলে বলে আরহাম জিভ দিয়ে গাল ঠেলে একটু হাসল। হালিম স্মির্ক করে বলল, ঠেট দিতে আসছিস? তা কবে থেকে এই ধান্দা ঢুকলি? না মানে নিজেকে হিরো মনে করছিস নাকি, নাকি গুন্ডাগিরি দেখাচ্ছিস, ভিলেনগিরি? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল, আমি না হিরো না ভিলেন, সাইলেন্ট রুলার, যে নীরবতার গভীরতা আজ পর্যন্ত কেউ মাপতেও পারেনি। কারো ধারণাও নেই আমি কি চিজ, একজন নীরব শাসক যার আধিপত্য কতখানি বিস্তার হয়েছে তা তোর ধারণাও নেই। যা তুই কল্পনা করতে পারিস না তার থেকেও ধারালো অস্ত্র আমি। ছোঁয়ার আগে রক্তাক্ত হবি। হালিম ঠোঁট বাঁকিয়ে বলল, ওরে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। নুবার মুখে একরাশ বিরক্তি নেমে এসেছে। কারণটা কি? আয়রা, আয়রা, শুধুই আয়রা। নুবা মুখ কালো করে বসে আছে। এদিকে পরি আয়রাকে নিয়ে বসেছে। নুবার শরীর কেমন জ্বলছে, অসহ্য লাগছে। রাতের খাবারের জন্য সবাই বসেছে। টুকটাক কথা হচ্ছে। পরীকে হারুন মির্জা ভালো মন্দ জিজ্ঞেস করছে। নুবা খাবার সার্ভ করছে। জানা নেই কেন সে সার্ভ করছে, কারণ বাড়ির বউরা তো খেতে বসে গেছে। তাও অভ্যাস মোতাবেক নুবা মায়ের সাথে খাবার সার্ভ করছে। কথায় কথায় হারুন মির্জা বলে উঠলেন, তো আমার মনে হচ্ছে আয়রার পুরো বিষয়টা পড়ি দেখলেই ভালো হবে, তাই না? হারুন মির্জার কথায় সবাই তার দিকে তাকালো। কেউ না বুঝলেও কেন জানি নুবা কথাটার গভীরতা বুঝে কাট কাট কণ্ঠে বলল, আমিও আয়রাকে আর ফিট করাতে চাচ্ছি না, বরং পরি ম্যামকে এই বিষয়ে অন্তর্ভুক্ত করলে ভালো হয়। বলেই নুবা একটা চেয়ারে বসলো। আরহাম খাবারে চামচ নেড়ে নুবার দিকে তাকালো। নুবা কারো দিকেই তাকালো না। আরহাম চেয়ে আছে দেখে হাজেরা নুবার দিকে একটু সরে ঝুঁকে বসলো যাতে তার মাকে দেখা না যায়। আরহামের মাথা এমনিতেই গরম ছিল, আরো গরম হয়ে গেল। আমিনা বেগম বিষয়টা বুঝতে পেরে বললেন, আর কয়েকদিনই বা আয়রার বুকের দুধ খাবে। 4 থেকে 5 মাস তো হয়ে গেল। এরপর না হয় কষ্ট করে ফিটার ধরিয়ে ফেলা হবে। আবার পরীকে কথা শেষ হওয়ার আগেই আরহাম বলে উঠল, নুবাই ফিট করাবে আয়রাকে। এর থেকে একটা বেশি কথাও যাতে না হয়। নতুন করে ঝামেলা চাইছি না আমি। নুবা খেতে খেতে শান্ত কণ্ঠে বলল, ওর মা চলে আসছে, আমি কেন এইসব ফেস করব? আরহাম ভাতের প্লেটে শব্দ করে নিচে আছাড় মেরে উঠে দাঁড়ালো। ধুর বাল, সবকিছু অসহ্য লাগছে তার। পরপর রাগে হিসফিস করে বলল, Whatever I say will happen. It won't be good if you disobey my words. বলেই আরহাম গটগট শব্দ তুলে চলে গেল। আমিনা বেগম অবাক হয়ে গেল, হঠাৎ তার ছেলেটা এরকম রেগে আছে কেন? আবার কি হলো? আরহামের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। রাগ সংযত করার স্কিপ নেই, শুধু ধেই ধেই করে বাড়ছে। তখন রাত প্রায় 11টা নাগাদ। সবাই রুমে থাকলেও কেউ এখনো তেমনভাবে ঘুমায়নি। আরহামের নিচে নুবার নিথর আর আবাস দেহটা উল্টো হয়ে পড়ে আছে। আরহাম নুবার পৃষ্ঠদেশে মুখাবয়ব গুজে ভারী নিঃশ্বাস ফেলছে। অসহ্য লাগছে তার। মনে হচ্ছে সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যেত। এতটা টেন্স সে কখনো হয়নি, কখনোই না, যতটা বর্তমানের পরিস্থিতি নিয়ে সে চিন্তিত। না পারছে আগে যেতে না পিছনে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আননখানা নুবার অনাবৃত পৃষ্ঠদেশে একটু মেখে বিড়বিড় করে বলল, হে মেয়ে, পিচ্ছু, মিনি হাতি, তোর ভিতরে কি এমন আছে? এভাবে অস্থির কেন করছিস আমাকে? বিশ্বাস কর, এর আগে কখনই আমার এমন হয়নি, কখনোই না। আরহাম থেমে দীর্ঘ সময় ফেলে নুবার পৃষ্ঠদেশে চিপকে থাকা অনাকাঙ্ক্ষিত জিনিসটা খুলে দিল। পরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
এত আর্টশার্ট করে কেন পরিধান করেছেন এসব? দেখেন তো কিভাবে দাগ বনে গেছে, কষ্ট হয় না? আরহাম প্রশ্নটা করে নিজেই নিরাশ হলো। পরপর পৃষ্ঠদেশে থাকা সেই কালো বিন্দুতে হাতের 2-3টা আঙুল ছুঁয়ে দিল। কিছু সময় নীরবতা কাটলো, তারপর আরহাম পরিধানকৃত অঙ্গবস্ত্রের চেইন টেনে লাগিয়ে নোবাকে সোজা করলো। নিজের কাজটুকু শেষ করে অন্ধকারে নোবাকে বুকে টেনে নিল। নোবার খোলা চুলে হাত বুলিয়ে মাথায় চুম্বন করে শুধালো, কবে আপনি আমাকে এভাবে একটু বক্ষস্থল নিয়ে শান্তি প্রদান করবেন? মাথায় হাত বুলিয়ে দেবেন, নিজে এসে আমাকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরবেন। আই ডোন্ট নো হোয়াট আই ক্যান ডু টু গেট ইউ ইন্টারেস্টেড ইন মি। কি করবো আমি নেবো? এই মিনি হাতে কথা বল। নিজে কথা বলে নিজেই হাসলো আরহাম। মিনি হাতি নামটা বেশ সুন্দর, নাদুস নুদুস মিনি হাতি। আরহাম পাশে শুয়ে থাকা আয়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার মাম্মা এত জেলাস ফিল করছে যে আপনাকে ফিট করানো ছেড়ে দিতে চাইছে। সেরে পানিশার আয়রা তোমাকে ক্ষুধার্ত রাখতে চাইছে। আমি কি আপনার মাম্মাকে শাস্তি দেব? মিটিমিটি আলোয় চেয়ে আছে আয়রা। এত বড় ব্রিটিশ এখনো ঘুমায়নি। এমনি সময় লাইট অফ করলে কাঁদে, তবে আজ হালকা অন্ধকারে হাত পা নেড়ে তার পাপার কর্মকাণ্ড দেখছে। আজকে বাড়ির সব কয়টাকে খাবারের সাথে ওষুধ দিয়েছে আরহাম। আসলে সে একদম চায় না অন্ততপক্ষে আজকের রাতটা তাকে কেউ ডিস্টার্ব করুক, তবে তার ভাগ্যের সুখ মনে হয় নেই। তাই তো ভাবনার ভেতরে দরজায় কেউ কড়া নাড়ল। প্রথম না শুনতে পেলেও পরে ঠিকই শুনতে পেল আরহাম। ভুরুকুচকে আসলো তার। এই সময় কে আসলো? কারো তো জেগে থাকার কথা না। আরহাম বিরক্ত হলো। এই বালের জ্বালা যন্ত্রণা তার আর সহ্যে কুলাচ্ছে না। আজকে যা হয়ে যাক, এই নাটক আর করবে না সে। দরকার পড়লে নুবাকে ধরে বেঁধে নিজের সাথে নিয়ে যাবে, তাও এই অশ্লীল আর সহ্য করবে না। সবকিছুর একটা সীমা থাকা দরকার। আরহাম নুবাকে রেখে রাগে গজগজ করতে করতে যে দরজা খুলে রেগে বলল, কোন মাদার আ আ তুমি তুমি এখানে কি করছো? গালিটা শেষ করার আগে অনাকাঙ্ক্ষিত মুখটা দেখে আরহামের ভুরু কুঁচকে গেল। আমিনা বেগম কাট কণ্ঠে বলল, নোবা কোথায়? আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আগে বলো তুমি জেগে কি করে আছো? আমিনা বেগম রাগী কণ্ঠে বলল, প্রেশার বেড়েছিল, 2 গ্লাস তেঁতুল গুলিয়ে খেয়েছি, তাই তোর ওষুধে কাজ করেনি। তবে আক্কেল জ্ঞান থাকা দরকার তোর। এত না করার পরেও তুই এরকম একটা কাজ করলি না, মানে সবকিছু একটা লিমিট থাকা দরকার। এই ওষুধ শরীরের জন্য কতটা ক্ষতিকর তুই জানিস? পড়ে পড়ে তোর বাপকে মরার মতো ঘুমাতে দেখেই বুঝতে পেরেছি তুই কেন ঝামেলা করেছিস। আর নুবা তোর কাছেই আছে। আরহাম দরজার প্রায় লাগিয়ে একটুখানি খুলে মাথা বের করে বলল, মম প্লিজ, আজকে রাতটা ট্রাস্ট মি, কিছু করবো না আমি। সকাল হওয়ার আগে ওকে রুমে রেখে আসবো। এখন তুমি যেয়ে ঘুম দাও দয়া করে। আমিনা বেগম রেগে গেলেন। রাগে গজগজ করতে করতে বললেন, অতিরিক্ত হচ্ছে আরহাম, ওকে রুমে রেখে আয়। আর বাকি কথা বলার আগেই আরহাম দরজা লাগিয়ে দিয়ে কাট কণ্ঠে বলল, বেশি ঝামেলা করলে ওকে নিয়ে কখন চলে যাবো টেরও পাবে না। শাস্তি দাও আমাকে। আমিনা বেগম কি করবেন বুঝতে পারলেন না। শুধু বুক ফেটে তার দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। কিছুই করার নেই, এখন চিল্লাচিল্লিও করা যাবে না। সকালের আলো চারিপাশে ছড়িয়ে পড়েছে, যেন রাতের অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে নরম সোনালী রঙে। পাখিরা ডানা মেলে নতুন দিনের গান গাইছে। প্রকৃতি জেগে উঠেছে এক অদ্ভুত শান্ত সুরে। হালকা ঠান্ডা হাওয়ায় গাছের পাতাগুলো দুলছে মৃদু ছন্দে, যেন ভোরের আগমনকে স্বাগত জানাচ্ছে। দূরের আকাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে, যা চোখে এনে দিচ্ছে এক মায়াবী অনুভূতি। সবকিছু মিলিয়ে সকালের এই দৃশ্যটা যেন নতুন শুরু আর আশার গল্প বলে যাচ্ছে। মৃদু আলোয় আরহামের ঘুম ছুটে গেল। প্রথমবারের মতো রাতের ঘুম প্রচণ্ড ভালো হয়েছে তার। চোখ খুলে টের পেল প্রায় নরম মাংসপিণ্ডের ওপর অবস্থান করছে সে। আরহাম মাথা উঁচিয়ে ঘুম ঘুম চোখে আশেপাশে তাকিয়ে দেখল নুবা আঁকাবাঁকা টেড়া হয়ে শুয়ে আছে। এইমাত্র হয়তোবা ভোরের আলো ফুটল। আয়ারা হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আরহাম হাম তুলে নুবার দিকে তাকালো, তবে সাথে সাথে কলিজা কেমন স্যাঁত করে উঠল তার। নুবার চোখের পাতা নড়ছে, যেন ঘুম এখনই উড়ে যাবে। আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উঠে বসল। পরপর ভাবল কি করবে সে। ইতিমধ্যেই নুবা 2 মোচড় মেরেছে। এখন এই মুহূর্তে সজাগ হবে না,
নিশ্চয়ই নিজেকে এখানে পেয়ে আরহামকে ভালো গোয়ালের গরু ভাববে না সে। আরহাম শুকনো ঢোক গিলে আস্তে করে বিছানা থেকে নেমে গেল। পরপর ধীর পায়ে আয়রাকে নিয়ে নুবার কোলের ভিতরে রেখে মোটা কম্বলটা টেনে দিল। পরপর আস্তে আস্তে পিছনে যেয়ে সোফায় শুয়ে পড়ল যেন সে কিছুই জানে না। কিছু সময় পরেই এই ভোরবেলায় নুবার ঘুম ছুটে গেল। নুবা টিপ টিপ করে চোখ খুলে আশেপাশে তাকালো। তবে আশেপাশে সবকিছু চোখে পড়তেই অবাক হলো সে। ফাল দিয়ে উঠতে নিলে শরীর কেমন হালকা ব্যথা ভেঙে আসলো, যেন শরীরের উপর কোনো কিছু ভর করেছে। পরপর হাতের উপর ওজন অনুভব করলো নুবা। ভুরু কুচকে পাশে ফিরে দেখলো আয়রা গুটিসুটি মেরে নুবার হাতের উপর শুয়ে আছে। নুবা এক পলক আয়রার দিকে তাকিয়ে আবার আশেপাশে তাকালো। পরপর ঘুম ঘুম কণ্ঠে বলল, এখানে কি করছি আমি? ভালো মতো পর্যবেক্ষণ করতেই নুবা চমকে উঠল। আরহামের রুমে কি করছে সে? নুবা একটু নড়ে চড়ে উঠতেই পিঠে কিছু বাঁধল তার। বাম হাত উল্টো করে পাঠে হাত দিতেই চমকে উঠল সে। অনাকাঙ্ক্ষিত জিনিসটা খোলা, কিন্তু কিভাবে? কখনো এমন হয়নি তার সাথে। পরপর নুবা ভাবলো হয়তোবা ছিঁড়ে গেছে। নুবা সন্দেহের সৃষ্টি পাশ ফিরে দেখলো আরহাম শুয়েছে সোফায়। নুবা চোখ বড় বড় করে শুধালো, আমি এখানে কি করছি? আরহাম আড়মোড়া ভেঙে বিড়বিড় করে বলল। তোমার চাচিকে জিজ্ঞেস করো। নুবা ভুরু কুচকে আশেপাশে তাকিয়ে দেখল না। আমিনা বেগম তো নেই। নুবা হতভম্ব হয়ে বলল। কেউ নেই তো। আরহাম অন্য পাশে ঘুরে বলল, তাহলে হয়তো বা এইমাত্র গেল। অ্যাকচুয়ালি আয়রা রাতে কান্না করছিল, তাই আর কি। নুবা আস্তে করে আয়রাকে বিছানায় শুয়ে দিল। আয়রা নড়ে চড়ে উঠল। নুবা ডান হাত দিয়ে আলতো করে আয়রার বুকে হাত বুলিয়ে দিল। আয়রা ঘুমের ভিতরে ঠোঁট নেড়ে আবার স্তব্ধ হয়ে গেল। নুবা আশেপাশে তাকিয়ে দেখলো বিছানার এক কোনায় ওড়না পড়ে আছে। নুবা হাত লম্বা করে ওড়না নিয়ে ডিরেক্ট রুম থেকে বের হয়ে গেল। আরহাম যেন হাঁপ ছেড়ে বাঁচল। নুবা যেতেই আরহাম চেপে রাখা নিঃশ্বাস ফেলল। নুবা রুমে যেয়ে দেখলো মাত্র 6টা বাজে। তার মাও এখনো ঘুমাচ্ছে। নুবা যেই ওয়াশরুমে ঢুকে গেল। পরপর ড্রেসে খুলে অনাকাঙ্ক্ষিত জিনিসটা চেক দিল যে ছিঁড়ে গেছে কিনা। তবে না, সবই ঠিকঠাক আছে। তবে খুলল কি করে? আজব। নুবা বেশি চিন্তায় পড়ে গেল। এত বছর ধরে ব্যবহার করছে, তবু এরকম হয়নি। তবে আজ এমন হলো, আশ্চর্য। নুবার বেশি অবাক লাগছে কারণ তার শরীর দিয়ে পারফিউমের ঘ্রাণ আসছে। নুবা কিছু সময় নির্বাক রইল। আসলে হচ্ছেটা কি? কখন রুমে নিয়ে গেল টেরও পেল না। নুবার কিছুটা ভয়ে মস্তিষ্ক শূন্য পড়ে গেল। শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, আমার সাথে হচ্ছেটা কি? সকালের নাস্তা তৈরি হচ্ছে। নুবা সেই সকাল থেকে আমিনা বেগমকে খুঁজছে, তবে দেখা মিলছে না। আজকে বাড়িতে সবাই ঘুম নিয়ে একটু বেশি গুণগান করছে যে ঘুম ভালো হয়েছে। নুবা আশেপাশে চোখ বুলিয়ে আমিনা বেগমকে পেল, তখন হাজিরা রুটি বেলছে। তাই নুবা বাইরে বের হতে পেরেছে। নুবা আমিনা বেগমকে ডেকে বলল, চাচি, একটু আমার সাথে এদিকে আসো তো, কথা আছে। আমিনা বেগম নুবার শুকনো মুখ দেখেই কিছু একটা বুঝতে পারল। নুবা আশেপাশে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, কালকে রাতে কি তুমি আমাকে রুমে নিয়ে গিয়েছিলে চাচি? আমিনা বেগম পরিস্থিতি বুঝতে পেরে জোরপূর্বক হেসে বলল, ওই আর কি, আয়রা কাঁদছিল তো মা, তাই। নুবা ইনিয়ে বিনিয়ে বলল, তুমি তুমি কি আমার ইনার খুলেছিলে? আসলে কখনো এমন হয়নি। ঘুমানোর আগে সব ঠিক ছিল, সকালে উঠে আসলে কখনো এমন হয়নি তো, তাই কেমন অদ্ভুত লাগছে। তার উপর ইদানিং কেমন ঘুম হচ্ছে কে জানে, টেরও পাই না। আমিনা বেগম বুঝতে পারল সবই আরহামের কাণ্ড। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আয়রাকে পিক করানোর সময়। আর তোর ঘুম থেকে ওঠার আগেই আমি বাইরে এসেছি, সারা রাত তোর সাথেই ছিলাম। বলেই হাসল আমিনা বেগম। নুবা চিন্তিত কণ্ঠে বলল, না, আসলে আমার শরীর থেকে পারফিউমের গ্রান বের হচ্ছে। তুমি তো জানো আমি পারফিউম ব্যবহার করি না। আমিনা বেগম ফট করে বলল, ও, ওই যে আরহাম রাতে তোকে কোলে করে এনেছে না, তাই হয়তো বা। চিন্তা করিস না, সাধারণ ব্যাপার তো। নুবা মাথা ঝুঁকিয়ে বলল। হুম। তবু নুবার মনটা খসখস করতে লাগলো, কেন সে জানে না। আমিনা বেগম ঘুমন্ত আরহামের সামনে দাঁড়িয়ে বলল,
আজ কোনো মতে নুবাকে সামলে নিয়েছি। মেয়েটাকে দেখেই চিন্তিত মনে হচ্ছিল, তবে নেক্সট টাইম এরকম করলে আর আমি কিছু করতে পারবো না। আরহামের মুখের উপর থেকে কম্বল সরিয়ে বলল, কিছুই করিনি আমি। অত ভাবুক আলট্রা প্রো ম্যাক্স, তা উল্টে পাল্টে ভাবছে। আমিনা বেগম চোখ ছোট ছোট করে বলল। মিথ্যে বলবি না আরহাম, ওর ইনার। একটু থেমে গেল আমিনা বেগম, রাগে গজগজ করে বলল। তাহলে কি করেছিলি তুই? আরহাম বিড়বিড় করে বলল, ট্রাস্ট মি মম, আমি জাস্ট ওর হেল্প করছিলাম। এত টাইট করে পড়েছিল, আমার দেখে কষ্ট হচ্ছিল। দেন এতটুকু বলেই হাসলো আরহাম। আমিনা বেগম কপাল চাপড়ে বললেন, নির্লজ্জ বেহায়া, দেখবো তো কাকে বিয়ে করিস তুই। নোবাকে না করলে যা উল্টা পাল্টা কাজ করেছিস, ফিরিয়ে দিবে ওকে। অসভ্য কোথাকার, আমাকে আর এই ঝামেলায় ফেলবি না। আমি কিচ্ছু জানি না মানে জানিই না। আল্লাহ হাফেজ। বলে আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেল। আরহাম ফোঁস করে নিঃশ্বাস ফেলে উপুর হয়ে শুয়ে রইল। হারুন মির্জা আর আরাফ অফিসে। এই আরহাম কয়দিন অফিসে গিয়েছিল, এখন আবার বাসায় বসে আছে। তবে কেউ তেমন কিছু বলে না। আরহামের মন মর্জি। নুবার 2 হাত শূন্য, যা দিয়ে তার বুক ভরপুর ছিল। এইমাত্র তাকে নিয়ে নেওয়া হলো। অভিমানে বুক ভরে আসলো নুবার। কষ্ট গিলে চোখ সরিয়ে নিল। আয়ারা ফিট করছিল, তবে পরি এসে নিয়ে গেল। নুবার নিজেকে যেন অসহায় লাগলো। পরপর নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাত গুটিয়ে বসে রইল। পরি আর চোখে একবার আরহামের দিকে তাকালো, যে কিনা ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামছে। পরির বুক ফেটে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো। কি করবে সে? আরহাম এগিয়ে এসে আশেপাশে চোখ বুলিয়ে নুবাকে খুঁজল। অতঃপর চোখ ফিরিয়ে আয়রার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। খেয়েছো? পরি মাথা ঝুলিয়ে বলল। হুম। আরহাম বিরক্ত নিয়ে বলল। আপনাকে জিজ্ঞেস করেছি। বলেই আরশির দিকে তাকালো। আরশি নাক মুখ কুঁচকে বলল। একজন বললেই তো হয়। আরহাম সরু চোখে আরশির দিকে তাকালো। আরশি ভাইয়ের চাহনি দেখে ভয় পেয়ে একটু জোরপূর্বক হাসল। আরহাম পকেটে হাত গুজে নুবাদের রুমে ডিরেক্ট চলে গেল। তখন নুবা বিছানায় চুল গুছিয়ে সোজা হয়ে শুয়ে আছে, হাত নাড়িয়ে আশেপাশে তাকাচ্ছে। আসলে টাইম পাসেস করার চেষ্টা করছে সে। আরহাম আশেপাশে চোখ বুলিয়ে নিল, না হাজেরা নেই। অতঃপর নুবাকে এক পলক দেখার জন্য রুমে প্রবেশ করে নুবাকে এরকম ঝুলে থাকতে দেখে ভুরু কুঁচকে নিল সে। এই মেয়ে এভাবে পাগলের মতো শুয়ে আছে কেন? এদিকে অন্য পাশে মাথা ঝুঁকিয়ে রাখায় নুবা টের পেল না আরহাম এসেছে। সে ভাবলো হয়তোবা তার মা, তাই ঝুলতে ঝুলতে বলল। মা, কিছু একটা বানিয়ে খাওয়াও না, পেটের ভিতরে চুচু করছে। ওপাশ থেকে উত্তর আসলো না। নুবা বিরক্তে মুখ দিয়ে উচ্চারণ করে বলল। ওই পরীর বাচ্চা আয়রাকে নিয়ে গেছে আম্মু। ডাইনিটা ভালো মতো বাচ্চাটাকে খেতেও দিল না, ইচ্ছে তো করছে। বলতে বলতে নুবা বিছানায় উঠে বসলো। অতঃপর কিছু কঠিন শব্দ উচ্চারণ করতে যাবে, সামনের মানুষটাকে দেখে তার জবান আটকে গেল। নুবা কিছু সময় মুখ বিকৃত করে তাকিয়ে রইল। অতঃপর পরিস্থিতি বুঝতে পেরে রাগী কণ্ঠে বলল। আবার আসছেন আপনি? লজ্জা শরম নাই নাকি? আরহাম শুধু দাঁড়িয়ে রইল। এর ভেতরে ব্যাগটা দিতে হাজেরা চলে আসলো। আরহামকে রুমে দেখে অবাক হলো সে। অতঃপর গলা ঝেড়ে কাশলো। হাজেরার শব্দে আরহাম পিছন ফিরে তাকালো। হাজেরা জোরপূর্বক হেসে বলল। তুমি এখানে কি করছো বাবা? হঠাৎ হাজেরাকে দেখে আরহাম অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে খুঁজে পেল না। পরপর ধীরে কণ্ঠে বলল। আপনার মেয়েকে দেখতে এসেছিলাম। কথাটা শুনে হাজেরা স্তব্ধ হয়ে গেল। বাজখাই কণ্ঠে বলল। কি? আরহাম মনে মনে হেসে বলল। আরে আরে আমার মায়েরে, আরে কোথায়? ওকে নিতে এসেছিলাম। হাজেরা শান্ত হলো, তবে সন্দেহ আর কাটল না। দাঁতে দাঁত চেপে বলল। আপনার মেয়ে তো আপনার বউয়ের কোলে বাবা, লিভিং রুমে। আরহাম জোরপূর্বক হেসে বলল। ওহো, আমি তো জানতামই না। এত বড় খবর দেওয়ার জন্য ধন্যবাদ। বলে আরহাম বাইরে চলে আসতে নিল। হাজেরা পিছন থেকে বলে উঠল। দেখো বাবা, বাড়ি তোমাদের, রুমটাও তোমাদের, তবে ঘরে একটা শেয়ানা মেয়ে আছে আমার। এইভাবে হুটহাট রুমে চলে আসলে তো সবাই গালমন্দ করবে বাবা। তোমার বউ যদি কিছু মনে করে, তাই না? বাড়িতে কত মানুষ আছে, দরকার পড়লে আমাকে বলিও, তাই না? আরহাম পিছনে ঘুরে তাকিয়ে তেড়ামো করে বলল।
তাহলে আপনার মেয়েটাকে আমার বউ বানিয়ে দিন না, তবে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। মনের কথাটা মনেই রেখে আরহাম বিড়বিড় করে বলল। আচ্ছা ঠিক আছে, পরবর্তী সময় খেয়াল রাখবো। হাজেরা এসে নুবার মাথায় পরপর 2টা থাপ্পড় মেরে বলল। রুমের ভেতরে ঢুকে যায়, কিছু বলতে পারিস না? নুবা নাক মুখ কুচকে মাথায় হাত ডলে বলল। কে বলবো আমি? আজও সবসময় আমাকে দোষ দাও, রুমে বসে থাকি তাও তোমার সমস্যা, অসহ্য। আরহাম লিভিং রুমে এসে পরীর দিকে তাকিয়ে বলল। আয়রাকে নোমার কাছে দিয়ে আসো, আমার মায়ের পেট ভরে নেই। পরী মুখ তুলে আরহামের দিকে তাকিয়ে বলল। কিন্তু একটু আগেই তো আরহাম ধমকে উঠল পরীকে আর বলল।